দেখতে দেখতে তোমার হাতে হাত রেখে এক যুগ কাটিয়ে দিয়েছি, আরও চাই এভাবেই বহু বছর কাটিয়ে দিতে। শুধু বেঁচে থাকার বছরগুলো নয়, মৃত্যু পর্যন্ত আমি চাই তোমার হাতে হাত রেখে সারা জীবন কাটিয়ে দিতে। আমি জীবনে হয়তো অনেক কিছুই পেয়েছি, তবে আমার সেই পাওয়াগুলোর মধ্যে সব থেকে দামি ছিলে তুমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজবি ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের কোনো না কোনো অংশ ভালো লেগে যেতে পারে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওটি শুরু করে একটা লাইক করে গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ছিল আমার বিবাহবার্ষিকী। এরই মধ্যে আমার বাসায় শ্বশুর শাশুড়ি নাই, ওনারা গ্রামে গেছেন কোনো একটা কারণে। তারপরে ওনারা হঠাৎ করে আমাকে বলতেছিলেন, তখন বাজে 11:30, যে আমরা আসতেছি, রান্না বান্না করবো। সাথে আমার ননদরাও ছিল। বলেন তো কেমনটা লাগে? ওনারা যদি আমাকে সকালবেলা বলতো তাহলে আর এত ঝামেলা হতো না। আমি মনে করেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি শুধু আসবো, এখান দিয়ে আমার প্রাণ প্রিয় স্বামী বলে তাদের কিছু মনে আসে নাকি। এই কথাটাকে মেয়েরা বলে, বাঙালি মেয়েরা কিন্তু কখনো এই দিনটা ভুলে না। যাই হোক, তারপর ওনাদের কথা শুনে আমার রান্না বান্না সব কিছু শুরু করে দিয়েছি। আর এখান দিয়ে একদম ঘরের অবস্থা নাজেহাল, তো ওগুলোও পরিষ্কার করতেছিলাম এক এক করে। আমি মাত্র নাস্তা খেয়ে বসছিলাম যে আমার তার বেশি রান্না বান্না করতে হবে, মা ছেলে মেয়ে 2-3 জন। তো যাই হোক, এখান দিয়ে ওনার কথা শুনে আমি এক এক করে ফ্রিজের থেকে নেমেছি সব কিছু। আর ফ্রিজের জিনিস তো সহজে খুলতে চায় না, সব থেকে মুসিবতের জিনিস হচ্ছে এটা। রান্না বসিয়ে দিয়ে ঘরগুলো এক এক করে গুছিয়ে ফেলবো, তাহলে তো আবার এগুলোর জন্য আমার কাজ আলাদা করে করতে হবে। আর যেহেতু আমার হাতে কোনো সময় নেই, আমি এক রুম করে গোছাচ্ছিলাম আর তা বন্ধ করে দিয়েছিলাম। কারণ বাচ্চারা যে রুমে যায় ওই রুমে অনেক ঝামেলা করে, তো তাদেরকে এক রুমে বসিয়ে দিয়ে আমি এক এক করে সব রুম মুছছি। দেখেন আমার ছোট্ট মেয়েরা কিন্তু আমার পাশে পাশে থাকে। এরই মধ্যে আবার 2টা হাঁস নিয়ে এলো একজন লোকে। আমার শ্বশুর আগেই বলে রেখেছিল হাঁস আনতে, কিন্তু ইদানিং এত গরম, এই গরমে কি হাঁস খাওয়া যায়? আমার শ্বশুরের যেহেতু হাঁস অনেক পছন্দ, উনি ওগুলোই বেশিরভাগই আনতে পারেন। আর মানুষ কী করে এনে বাসা দিয়ে যায়। তো আমি ওনাকে বললাম যে এখন লাগবে না, আপনি নিয়ে যান, ওনারা নাই। উনি বললো যে আপনি রেখে দেন, শুধু একটা ফোন দিলে হবে। শ্বশুরকে ফোন দিয়ে বললাম হাঁস কি রাখবো? হ্যাঁ, উনি বললেন যে হ্যাঁ রেখে দেয়। কেমনটা লাগে বলেন তো? এত কাজের মধ্যে এখন আবার হাঁস বাছাবাছি। আমার সব থেকে বিরক্তের কাজ হচ্ছে হাঁসগুলোকে পরিষ্কার করা। যাই হোক, কি আর করার, যেহেতু আমার কপালে ছিল তাই করতেই হবে। তো এখান দিয়ে আমি তাড়াহুড়ো করে ভাত বসাতে দিয়েছিলাম, সাথে ডাল। ওগুলো বসাতে দিয়ে কিন্তু আমি এক এক করে কাজগুলো শেষ করছিলাম। আর মেয়ে মানুষের কাজ কিন্তু সারাক্ষণে থাকে। তো সবার জন্য রান্না করতে করতে আমি ভুলেই গেছিলাম আমার যে বিবাহবার্ষিকী আছে আজকে। যাই হোক, এখান দিয়ে রান্না বান্না সব কিছু বসিয়ে দিয়েছি, তাদেরকেও তারা আসার সময় হয়ে গেছে। এই রান্না বান্না করে কিন্তু আমি আবার আমার ননদের বাসায় নিয়ে যেতে হবে। ওনারা যেহেতু একসাথে আসছে, বাট ওনারা কিন্তু আমাদের বাসায় আসবে না। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এগুলো করে আমি হাঁসগুলোকে আগে ক্লিন করব, তারপরে আমি আমার ননদের বাসায় ভাতগুলো নিয়ে যাব, যেহেতু ওনারা আমাদের বাসায় আসবে না। এখান দিয়ে আমি শসা কাটে নিয়েছিলাম, শসা দিয়ে আজকে মাছ রান্না করব। যেহেতু একা হাতে সবগুলো কাজ করতেছিলাম, আমার মনে হয় যে আমি সব কিছু ছিটিয়ে কাজ করতেছিলাম। যাই হোক, ছিটিয়ে করি আর যাই করি, পরবর্তীতে পরিষ্কার করে নেব, সব কিছু গুছিয়ে নেব। এখন তো আপাতত আমার 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সবগুলো কাজ শেষ করতে হবে। ওই টার্গেট নিয়ে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছিলাম। এই তো এক এক করে কাটাকাটি, এর ভিতরে বাটাবাটিও করা লাগবে। মানে কোনো কাজ আজকে আর বাদ নেই। যদি আগে থেকে জানতাম সব কিছুই কিন্তু আমি রাত্রে গুছিয়ে রাখলে আমার আর এত ঝামেলা হতো না, বা আমি সকালে উঠে সব কাজ করতাম। যেহেতু ওনারা নাই বেশিরভাগই, আর বাচ্চাদের যেহেতু ক্লাস নাই, তো আমি উঠি 9টা বাজে, উঠে আস্তে ধীরে নাস্তা বানিয়ে ওদেরকে খাওয়াই দিই। তো আমার ওরকম করতে করতে প্রায় 10:30 বেজে যায়। আমার এক যুগ বিবাহবার্ষিকীতে মনে হয় আমাকে এটাই সারপ্রাইজ দিল তারা, কাজে কাজে ব্যস্ত রাখলো এক যুগেও এই অবস্থা। যাই হোক, এখান দিয়ে হাঁসগুলো এত বিরক্ত করতেছিল, অনেক জ্বালাচ্ছিল। আর ওদের মনে হয় খিদে লাগছে, আমি কতক্ষণ বাদে বাদে ওদেরকে দিকে তাকাই, আবার দেখি কি মোড়ে যদি যায়, কি একটা ঝামেলা। হাঁস মাস পালতে গিয়েও আরেক ঝামেলা পড়ে গেলাম। তো যাই হোক, এই যে এদেরকে একটু পানি দিলাম যে তোমরা খাও। তো ওরা খাচ্ছে, সুন্দর লাগছিল। আর আমার মেয়ে পারে না এদেরকে নিয়ে সারা দুনিয়াটা ঘুরতে। তবে একটা জিনিস আজকে খুব মনে পড়ছিল আর খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে এই পরিবারের সাথে কিন্তু আমি 12টা বছর পার করে দিয়েছি, সবাই মিলে একসাথে থাকি। এই জিনিসটাই খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই হাজার হাজার শুকরিয়া। আল্লাহ যাতে এভাবে আমাকে সারা জীবন নিয়ে যেতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত। যাই হোক, এখান দিয়ে স্বামী বললো যে তোমার সব থেকে সারপ্রাইজ জিনিস দিল এটাই।
শ্বশুর শাশুড়িকে রান্নাবান্না করে খাওয়াবে আর দোয়া নেবে। যাই হোক, ওর যেহেতু ওর বাবা মার জন্য অনেক মায়া, অনেক ভালোবাসে, সব ছেলেদের এমন। তো ওই দোয়া নিলাম, স্বামীরও মনে ভালোই বাসাও থাকলো যে না থাই। যাই হোক, এই যে 12 বছরটা পার করলাম, এই 12 বছরে কিন্তু অনেক অভিযোগ, অনেক ভালোবাসা, অনেক আবেগ, সব মিলিয়ে অনেক ঝগড়াঝাটিও হয়েছে। সব মিলিয়ে জীবনটা অনেক সুন্দর কেটেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। এদিকে আমার টেনশনও হচ্ছিলো আমি কি 1.5 ঘন্টার ভিতরে সব কাজ শেষ করতে পারবো। আর বিশেষ করে যেহেতু আমার স্বামী প্রবাসে থাকে, তো ওর জন্য তার কোনো কিছুই করার নাই, আর আমি চাইলেও কিছুই করতে পারবো না। মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, থাক, ওকে যেহেতু খাওয়াতে পারে না সমস্যা নেই, ওর ফ্যামিলিকে তো খাওয়াচ্ছি। সব কিছু করে খাওয়ানো, তাদেরকে যত্ন আদি করা, এটাই তো সব থেকে একজন পুরুষ ছায়া তো এটা। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, একযোগ সুন্দরভাবে নিয়েছি, আরও যেন সারা জীবন একদম মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসাথে থাকতে পারি। আর আজকে আমার সেরা গিফট হলো যে এটা, আমি আমার শ্বশুর শাশুড়ি সবার সাথে একসাথে একযোগ পার করেছি। এর চেয়ে বড় গিফট আমার আর কিছুই হতে পারে না। এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাই। এদিক দিয়ে আমি হাঁসের মাংসটাকে একদম ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। আর এটা এখন রাখার মতো ক্ষমতা আমার নাই, কারণ আমার যেহেতু সময় নেই, আমি ম্যারিনেট করে রাখতেও পারবো না। যাই হোক, আমি এমনি এর সাথে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে বসিয়ে দিয়েছিলাম কাতলা মাছ দিয়ে শসা রান্না করব। যেহেতু অনেক গরম পড়েছে, তার জন্য ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু রান্না করা হোক। এই দিয়ে আবার আপনার সাথে একটু টুকিটাকি জিনিসগুলো শেয়ার করেই আমি ভুলেই গেছিলাম যে আমি পেঁয়াজ দিই নাই। তো হঠাৎ করে বসেছি, পরে মনে হলো যে কী জানি দেওয়া হয় নাই, কী জানি দেওয়া হয় নাই, দেখি যে পেঁয়াজটাই দেওয়া হয় নাই। যাই হোক, একে একে করে আমি কিন্তু সব কিছুই কমপ্লিট করে ফেললাম। আর আমার রান্নাও প্রায় শেষের দিকে, আমার কাজগুলোও প্রায় কমপ্লিট। অনেক সময় আমরা বেশি কাজ হলে বসে বসে আগে ভাবি কোনটা থেকে কী করব। আমার মনে হয় না ভেবে থেকে একটা একটা করে শুরু করে দেওয়া ভালো। আপনারা তো অলরেডি দেখিয়েছেন প্রথমে যে আমার কিচিংয়ের অবস্থা কী। আমি সকালে নাস্তা খেয়েছি, ওগুলো কিন্তু ধোয়া হয় নাই। তো সব কিছুই কিন্তু আমি একে একে করে এই রান্নার পাকে পাকেই সব পরিষ্কার করে নিয়েছি। আমার মোটামুটি অলরেডি সব কাজে প্রায় শেষের দিকে। শুধু এই রান্নাগুলো হলেই আমি এখন হাঁসগুলোকে ক্লিন করব। এতটুকু ছাড়া আমার আর কোনো কাজে নেই। আমার রুমগুলোকেও ক্লিন করে নিলাম। আর একযোগ বিবাহ বার্ষিকীতে আমার সব থেকে বড় উপহার হলো আমার শ্বশুর শাশুড়িকে আমি একদম হঠাৎ করে রান্না বান্না করে তাড়াতাড়ি করে খাওয়ানো। তারপরে চলে গেলাম ননদের বাসায়, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আমার। আর ওর পুপি যেহেতু অনেক দিন ধরে ওদেরকে দেখে নেয়, উনিও গ্রামে ছিলেন প্রায় 10 থেকে 12 দিন, তার জন্য বলেছিল যে ওদেরকে নিয়ে যেত। এই জন্যই মূলত ভিডিওটা করা হয় নাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।